একটা দেশের আসলে উন্নয়ন কি, উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে মানব সম্পদ। আর আমরা যদি মানব সম্পদকে উন্নতির দিকে নিয়ে যেতে চাই, একটা দেশের উন্নয়ন চাই, উৎপাদনশীলতা চাই, অর্থনীতির গতি প্রকৃতি বদলাতে চাই, তাহলে কিন্তু অবশ্যই মানব সম্পদে বিনিয়োগ করতে হবে এবং এক্ষেত্রে স্বাস্থ্যে বিনিয়োগের কোনো বিকল্প নেই। তা আমরা দুঃখজনকভাবে দেখি যে আমাদের দেশে স্বাস্থ্যের যে বাজেট বরাদ্দ হয় সেটা সবসময় অপ্রতুল। আমরা আগেও শুনেছি যে গত বছরগুলোতে যদি আমরা দেখি জিডিপির 0.7% মতো বাজেট স্বাস্থ্যে বরাদ্দ করা হয়, আর ন্যাশনাল বাজেটের 5% মতো স্বাস্থ্যে বরাদ্দ করা হয় এবং বিগত 10-12 বছর ধরে এটা একই ধরনের একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো এই অল্প বিনিয়োগ দিয়ে আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন সম্ভব নয়, মানব সম্পদের উন্নয়ন সম্ভব নয়, অর্থনীতির প্রবৃদ্ধি সম্ভব নয়। তাহলে আমরা আসলে কী ধরনের বাজেট চাই সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটু প্রেক্ষাপটটা বলতে চাচ্ছি। আমাদের মনে রাখতে হবে আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে আমাদের কিন্তু সংক্রামক এবং অসংক্রামক রোগ, দুই ধরনের রোগই বাড়ছে। একদিকে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সারের মতো রোগ বাড়ছে, আরেকদিকে কিন্তু আমাদের যে সংক্রামক রোগগুলো আছে যেমন কোভিড দেখতে পাচ্ছি আমরা, যক্ষ্মা, এগুলোও কিন্তু আমাদের দেশে আছে। তো এই ডাবল বার্ডেনটাকে কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। আরেকটি বিষয়, আমরা এখন কিন্তু পপুলেশনের ক্ষেত্রে যদি পিরামিডটা দেখি, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, অর্থাৎ এখন আমাদের দেশে তরুণ জনগোষ্ঠী বেশি, কিন্তু কিছুদিন পরেই আমরা দেখব আমাদের দেশে যারা বয়স্ক ব্যক্তি আছেন তাদের পোর্শনটা কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে এইখানে কিন্তু স্বাস্থ্যের ব্যয় দিনে দিনে আরও বাড়বে এবং জনগণ কিন্তু এখন অনেক সচেতন, তারাও কিন্তু চায় ভালো চিকিৎসা পেতে এবং এটা আমি মনে করি তাদের একটি অধিকার। সুতরাং স্বাস্থ্যকে আমাদেরকে অধিকার হিসাবে প্রতিষ্ঠা করতে হবে এবং এই অধিকার যদি হয় তাহলে সেখানে আমাদের অবশ্যই যথাযথ বরাদ্দ পেতে হবে। তাহলে আমরা কী ধরনের বরাদ্দ চাই? অবশ্যই আমাদের যে প্রয়োজন আছে, চাহিদা আছে, সেই অনুযায়ী বরাদ্দ চাই। চাহিদাটা কিভাবে নিরূপণ করব? একটা এলাকায় সেখানে যেই পরিমাণ জনসংখ্যা আছে, সেখানে পুরুষ এবং মহিলার যে সংখ্যা আছে, সেখানে তাদের ডিজিজ প্রোফাইল যা আছে, এইগুলোকে বিবেচনা করে আসলে যে চাহিদা সে অনুযায়ী আমরা বরাদ্দ চাই। এবং আমাদের একটি ম্যান্ডেট আছে ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যাচিভ করা 2032-এর মধ্যে, এবং এটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের একটা অংশ। তাহলে এটা তো আমরা অঙ্গীকারবদ্ধ। তো আমরা যদি ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যাচিভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। কিন্তু বরাদ্দ বৃদ্ধি করাটা কি সব? অবশ্যই না। কারণ আমাদের এই বরাদ্দ বৃদ্ধি করা এবং এটার যে ব্যবস্থাপনা এবং ব্যয়টা, সেখানে আমাদের কৌশলী হতে হবে। আমরা যদি শুধু বরাদ্দ করি এবং সঠিকভাবে সেটা ব্যয় না করি তাহলে আলটিমেটলি কিন্তু যেটা হবে, জনগণের উপরেই সেই ব্যয়ের বোঝাটা বাড়বে। আমরা যেমন জানি, যেটি খুব বেশি আলোচিত হয়, যে আমাদের দেশে আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার অনেক বেশি, অর্থাৎ জনগণ তার নিজের পকেট থেকে স্বাস্থ্যের জন্য ব্যয় করে। আমরা অন্য দেশের সাথে যদি তুলনা করি এবং ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে 2023-24 সালে ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে আমাদের এই আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার 79%, অর্থাৎ 100 টাকা যদি আমরা স্বাস্থ্য খাতে ব্যয় করি তার 79 টাকা ব্যক্তি তার নিজের পকেট থেকে দেয়। কিন্তু এই ব্যয়টা যদি আমরা দেখি যে ইন্ডিয়ায় কত, তাদের কিন্তু এটা 44% এবং থাইল্যান্ডে এটা 10%, সেখানে আমরা প্রায় 80%-এর বেশি নিজের পকেট থেকে ব্যয় করছি। সুতরাং অবশ্যই সরকারকে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে যেন জনগণের উপর এই ব্যয়ের বোঝাটা কমে। আবারও আসছে সেই কথায়, তাহলে ব্যয়টা আমরা কিভাবে বাস্তবায়ন করব বা কিভাবে কৌশলী হব? এখানে কয়েকটি আমি পরামর্শ দিতে চাই আজকের এই ফোরামে, যে আমাদেরকে অবশ্যই প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করতে হবে এবং সেখানে প্রিভেন্টিভ প্রমোটিভ কেয়ারকে প্রাধান্য দিতে হবে। কারণ আমরা স্বাস্থ্যসেবাটাকে চিকিৎসা কেন্দ্রিক করলে হবে না। কোনো দেশ শুধুমাত্র অসুখ হলে চিকিৎসা করে সেই ব্যয় মেটাতে সক্ষম নয়। সুতরাং আমরা যদি প্রিভেন্টিভ প্রমোটিভ কেয়ারকে আসলে প্রাধান্য দিই, অর্থাৎ অসুস্থ হওয়ার আগেই যদি এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে অবশ্যই আমরা যেই বিনিয়োগ হচ্ছে সেটা দিয়েই আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনায় ভালো কাজ করতে পারবো। আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার সাথে আরেকটি বিষয় আছে, যে আমাদের রেফারেল সিস্টেমটা এটা খুবই দুর্বল, অর্থাৎ আমরা সরাসরি টারশারি হাসপাতালে চলে যেতে পারি। তো এখানে যেটার জন্য আসলে টারশারি হাসপাতালের উপর অনেক চাপ তৈরি হয়। কিন্তু আমরা যদি আমাদের যে অ্যালাইড হেলথ ওয়ার্কফোর্স আছে, অর্থাৎ শুধু ডাক্তার না, নার্স থেকে শুরু করে ফার্মাসিস্ট, প্যারামেডিক, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারি এবং যেগুলো তারা সেবা দিতে পারেন এবং একটা
সঠিক রেফারেল সিস্টেম আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের টার্শারি কেয়ার থেকে যে চাপটা আছে এটা কিন্তু অনেকাংশে কমে যাবে। আমরা যে অর্থটা বরাদ্দ দিই সেটা যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এমার্জেন্সি কেয়ারও দেখতে হবে। আমাদের দেশে কিন্তু এমার্জেন্সি কেয়ারটা খুবই দুর্বল। একটা মানুষ হঠাৎ করে যখন অসুস্থ হয়, অথবা এই যে আমাদের হঠাৎ করে মিজলস আউটব্রেক হলো, এই ক্ষেত্রগুলোতে কিন্তু আমাদের এমার্জেন্সি প্রিপেয়ারনেস এটাতে যথেষ্ট দুর্বলতা আছে। আমি মনে করি এখানে অনেক বিনিয়োগ প্রয়োজন। অনেকগুলো বিষয় আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, যেমন মনে করেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমরা ওয়ান হেলথ অ্যাপ্রোচের কথা বলছি, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক সেবা কিন্তু আসলে নির্ভর করে অন্যান্য মন্ত্রণালয় কেমন কাজ করছে। এখন সিটি কর্পোরেশন যদি ঠিকমতো মশা নিধনে তারা ব্যয় না করে, তাহলে কিন্তু আমার ডেঙ্গু হবে। আমার যদি কৃষি শিল্প বলেন, অথবা আমাদের যদি এডুকেশন বলেন বা এনভায়রনমেন্ট বলেন, সেখানে যদি আমরা সঠিকভাবে কাজ না করি, তাহলে এইটার ফলাফল কিন্তু বা প্রভাব কিন্তু স্বাস্থ্য খাতে পড়বে। এয়ার পলিউশন, আমাদের রোড ট্রাফিক ইনজুরি, এগুলো আমাদের সমস্যা হিসাবে দেখা দিচ্ছে এবং এগুলো ক্রমান্বয়ে বাড়ছে। সুতরাং অন্যান্য মন্ত্রণালয় তাদেরও কিন্তু আসলে বিনিয়োগটা যথাযথ হতে হবে, যেন সেগুলো স্বাস্থ্যের উপর পজিটিভ প্রভাব তারা ফেলতে পারে। সুতরাং একটা ওয়ান হেলথ অ্যাপ্রোচে আমাদেরকে আগাতে হবে। আমাদের একটা জিনিস আমি একটু বলতে চাই, যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছিলাম যে আমাদের হেলথ নিউট্রিশন পপুলেশন সেক্টর প্রোগ্রাম যেটা ছিল সেটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি 1998 সাল থেকে আমরা যখন স্বাস্থ্য খাতের সংস্কারের কিছু দেখছিলাম, যেটা আসলে তারও আগে 1995 সাল থেকে আসলে শুরু হয়েছিল এই সংস্কারের ভাবনাটা, 98 থেকে এসে এটা চালু হয়। সেখানে আমরা দেখেছি যে এই হেলথ নিউট্রিশন পপুলেশন সেক্টর প্রোগ্রাম সেগুলো কিছু অপারেশনাল প্ল্যান করে, অর্থাৎ কিছু প্রোগ্রাম হয় যেই প্রোগ্রামের আন্ডারে, যেমন ধরেন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের জন্য ওষুধ কেনা হয়, টিবি প্রোগ্রামের জন্য ওষুধ কেনা হয়, ভ্যাকসিনেশন, এগুলোর জন্য বিনিয়োগ করা হয়। কিন্তু এখন যেহেতু এটা প্রোগ্রামটা বন্ধ আছে, তাহলে এই সরকার এখন এই সামনের দিনগুলোতে আসলে কিভাবে এই স্বাস্থ্যের বাজেটটা ব্যয় করবে, অর্থাৎ উন্নয়ন বাজেট যেটা, সেটা আসলে তারা কোন কাঠামোতে আসলে এখন ব্যয় করবে, এটা দেখার বিষয়। এবং মিজলস যে আউটব্রেকটা হয়েছে, এটা কিন্তু একটা সংকেত। আমাদের সামনে কিন্তু যক্ষ্মা বা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো কিন্তু বেশ ব্যাহত হয়েছে বিগত দিনগুলোতে। সুতরাং আমরা মনে করি যে এটা খুব কঠোরভাবে দেখা উচিত যে সামনের দিনগুলোতে আসলে এই ব্যয়টা কিভাবে করা হবে। আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই, যে আমাদের যখন আমরা বাজেটের আলোচনা হয়, আমরা তখন শুধু এই প্রথম যে আমাদের অরিজিনাল বাজেটটা, এটার উপরেই দৃষ্টিটা রাখি। কিন্তু আমাদের যখন রিভাইজড বাজেটটা হয়, তখন কিন্তু স্বাস্থ্যের বাজেটটা সব সময় কমে যায়। আমরা যদি 2024-25 অর্থ বছরের স্বাস্থ্য বাজেটটা দেখি, তাহলে প্রথমে কিন্তু 5.2% বাজেট বরাদ্দ করা হয়েছিল স্বাস্থ্য খাতে, কিন্তু যখন রিভাইজ বাজেটটা হয় তখন কিন্তু সেটা কমে গেল 3.75%। আমরা আশা করি এবার সেটা হবে না। এবং এখানে আমি যেটা বলছিলাম, পরিচালন এবং উন্নয়ন, এই দুটো বাজেট আছে আমাদের, অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটিং বাজেট। এই দুটো বাজেটের খাত যদি আমরা একটু দেখি বিগত বছরে 24-25 অর্থ বছরে, তাহলে আমরা দেখব যে আমাদের যেই পরিচালন যেই বাজেটটা ছিল সেটা প্রায় 21,000 কোটি টাকা বাজেট ছিল, যেটা থেকে পরবর্তীতে যখন রিভাইজ করা হয় বাজেটটা 19,000 কোটি টাকা মতো হয়েছে, একটু 19,900 কোটি টাকা আমি শেষ করছি, যেটা 4% কম। কিন্তু আমরা যদি উন্নয়ন বাজেটটা দেখি, সেটা কিন্তু এরকম প্রায় 20,000 কোটি টাকা ছিল, সেটা কমে হয়ে গেছে প্রায় 8,000 কোটি টাকা, অর্থাৎ 61% কমে গেছে ডেভেলপমেন্ট বাজেট। তাহলে এইরকম যখন বাজেট রিভিশন হয়, তখন যদি স্বাস্থ্যের বাজেটটা এতখানি কমে আসে, তাহলে উন্নয়ন কিভাবে হবে? ওভারঅল বাজেটটা কিন্তু রিভাইজ বাজেটে 33% কমেছিল গত বছর। তো এবার যেহেতু 1% বাজেট বরাদ্দ দেওয়া হবে জিডিপি স্বাস্থ্য খাতে, আমরা খুবই আশাবাদী হয়েছি, কিন্তু আমরা আশা করছি রিভাইজ বাজেটে গিয়ে যেন এটা কমে না যায়। এখন এত বিপুল পরিমাণ অর্থ কি আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় এটাকে যথাযথভাবে ব্যবহার করার মতো দক্ষতা তাদের আছে, বা সেই অ্যাবজর্পশন ক্যাপাসিটি? আমরা দেখেছি বিগত বছরগুলোতে, পূর্বের বক্তাও বলেছেন যে প্রায় 75 থেকে 80% হয়তো বাজেটটা ব্যবহার করা যায়, কিন্তু বাকি অংশটা 20 থেকে 25% বাজেট কিন্তু আমরা ব্যয় করতে পারি না। এবং এখানে একটি উল্লেখ করার বিষয় হচ্ছে যে স্যালারি থেকে শুরু করে যতগুলো লাইন আইটেম আছে, আপনারা দেখেন মেইনটেনেন্স বাজেট বলেন, সবগুলো বাজেটে, এমনকি ইলেকট্রিসিটি, ইউটিলিটিস, আমরা দেখি যে সেই লাইন আইটেমে বাজেটগুলো, বরাদ্দকৃত বাজেট
তারা ব্যয় করতে পারছে না। ব্যয় কেন করতে পারছে না আমি সেই আলোচনায় যাব না, কারণ এগুলো সবগুলো চিহ্নিত সমস্যা, বারবার আলোচনা করা হয়েছে। যেহেতু তাদের ব্যয় সক্ষমতার দুর্বলতাগুলো অনেকাংশে আমরা জানি, আমরা আশা করব যে সেই দুর্বলতাগুলোকে মোকাবেলা করার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া হবে এবং এইবার যে বেশি বাজেট দেওয়া হচ্ছে দক্ষতার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে আমি আবারও বলছি যে চাহিদা অনুযায়ী বরাদ্দকে নিশ্চিত করতে হবে। পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটাতে দক্ষতা বৃদ্ধি করতে হবে, যেন অডিট আপত্তির ভয়ে আর কেউ বাজেট যে বরাদ্দকৃত বাজেট সেটা ব্যবহারে তারা পিছিয়ে না আসেন। সুতরাং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপর তাদের আসলে দক্ষতা বৃদ্ধি করতে হবে। শেষ যেই কথাটা বলে আমি আবার হ্যান্ডওভার করব মাইকটা, যে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, এমার্জেন্সি কেয়ার এগুলোতে যেমন আমাদের লক্ষ্য রাখতে হবে অসংক্রামক রোগ যেটার ব্যয় অনেক বেশি, অবশ্যই সেখানে আমাদেরকে বরাদ্দ নিশ্চিত করতে হবে। অপারেটিং বাজেট এবং ডেভেলপমেন্ট বাজেট এটা সংযোগ বাড়াতে হবে। এই যে দীর্ঘদিন ধরে আমরা শুনি অ্যাম্বুলেন্স কেনা হয়েছে কিন্তু তেল কেনার টাকা নাই, আমার ডাক্তার আছে কিন্তু নার্স নাই, আমার এই যে ইনপুট মিক্স আমরা বলি বা স্কিল মিক্স বলি, এগুলো যেন আমরা সঠিকভাবে দেখতে চাই। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে হিউম্যান রিসোর্স। আপনারা যদি 2023-এর ডেটা দেখেন তাহলে শুধুমাত্র ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস তাদের ওখানে 48,000 পদ খালি ছিল শুধুমাত্র ডিজিএইচএসে 2023 সালে। তো এত বিশাল সংখ্যক পদ খালি রেখে আমরা মানসম্মত সেবা কিভাবে দিব? আর বৈষম্যের কথাটাও মাথায় রাখতে হবে। আমরা সবসময় জেন্ডার বাজেটের কথা বলি, কিন্তু আমি আজ পর্যন্ত একটা জেন্ডার বাজেট হয়েছে এরকম আমরা কখনো দেখি নাই। নগর এবং গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নেওয়ার যে একটা বৈষম্য আছে, নারী এবং পুরুষের কথা আমি বললাম, বিভিন্ন বয়স, তো এই যে আমাদের স্বাস্থ্যসেবার এবং অর্থায়নে যে বৈষম্য আছে এটাকে আমাদেরকে অবশ্যই দূর করতে হবে। শেষ কথা বলে আমি আসলেই শেষ করব, সেটা হলো যে একটা অর্থনীতির স্বাস্থ্য যদি আপনি ভালো করতে চান তাহলে স্বাস্থ্যের অর্থনীতিটাকেও গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যের অর্থনীতিকে গুরুত্ব না দিয়ে আপনি একটা সুস্থ অর্থনীতি কখনোই পাবেন না। আশা করছি আজকের এই ফোরামে যারা আয়োজক তারা অবশ্যই স্বাস্থ্যের বাজেট, যথাযথ বরাদ্দ, স্বাস্থ্য বাজেটের যথাযথ বাস্তবায়ন এবং এর অর্থায়নের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং এক্ষেত্রে তারা সরকারের সাথে আসলে নেগোশিয়েট করবেন তাদের স্থান থেকে এবং ভবিষ্যতে আমরা একটি ভালো স্বাস্থ্যের বাজেট দেখতে পাবো। আমাকে সুযোগ দেওয়ার জন্য